ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট আইকিউ। আমি তোমাদের সঞ্জয় স্যার সোশ্যাল স্টাডিজের নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে আমার অনেকগুলো ক্লাস হয়েছে, তো আমাদের ক্লাসগুলো চলতে থাকছে, চলবে। এবং ক্লাসের সাথে জয়েন থাকতে হলে এবং আমাদের ক্লাসের লিঙ্ক পেতে হলে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন করে থাকতে হবে। এখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ আপার প্রাইমারি সিটেড বা প্র্যাকটিস ব্যাচ চলছে আমাদের, যেখানে কমপ্লিট প্র্যাকটিস প্লাস মক টেস্ট, এবং সাথে তো অবশ্যই একটু আগে বললাম পিডিএফ কে অবশ্যই পাবেন। এখানে সমস্ত ডেইলি মক টেস্ট রয়েছে, টপিক ওয়াইজ রয়েছে, প্র্যাকটিস রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, সিডিপি, সোশ্যাল সায়েন্স, ইংলিশ, বাংলা সব রয়েছে। প্রত্যেকটা টিচারের কথা তো আগেই জেনেছি এবং আবারও জানবো। ফুল টিম আমাদের এখানে রয়েছে, ইংলিশ বলো, সিডিপি বলো, সায়েন্স, বাংলা এবং সোশ্যাল স্টাডিজের জন্য আমি তোমাদের সঞ্জয় স্যার। চলো, এখানে তোমরা ফ্যাকাল্টি থেকে কি কি পাবে? পাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পাবে অল রেকর্ডেড ক্লাস, নো লাইভ ক্লাস, হ্যাঁ, অল ক্লাস পিডিএফ পাবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, ডেইলি মক টেস্ট, ফুল মক টেস্ট, ক্লাস হোমওয়ার্ক। আজকেও যেমন ক্লাসের শেষে 5টা হোমওয়ার্ক রয়েছে, যার উত্তর তোমরা তোমাদের নোটসের মধ্যে পেয়ে যাবে। ফ্রি ক্লাস এবং পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। কোনো সমস্যা হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। চলো শুরু করা যাবে আজকের ক্লাসের ক্ষেত্রে, কিন্তু আগে টিচারদের তৌসিফ স্যার আমাদের সায়েন্স করাবেন। চলো নেক্সট দেখো, আমাদের সিডিপি ম্যাম লক্ষ্মী ম্যাডাম সে করাবেন। সোশ্যাল স্টাডিজে আমি রয়েছি তোমাদের সঞ্জয় স্যার, রয়েছে লক্ষ্মী ম্যাম যিনি ইংলিশ করাচ্ছেন, সুপ্রীতি ম্যাম, সরি লক্ষ্মী ম্যাডাম বলছি, সুপ্রীতি ম্যাম তিনি ইংলিশ করাচ্ছেন। এছাড়াও তোমাদের বাংলা করাচ্ছেন বিশ্বজিৎ স্যার, খুব সুন্দরভাবে বাংলাকে বোঝার জন্য এবং বাংলাকে একদম গোড়া থেকে জানার জন্য অবশ্যই তার ক্লাসগুলোকে করো। প্রিভিয়াস তিনি অনেকগুলো ক্লাস করিয়ে দিয়েছেন। এর পাশাপাশি আজকে আমাদের শুরু হচ্ছে ইকোনমিক্সের সেকেন্ড ক্লাস, যেখানে বেসিক কিছু নোটস তো তোমরা পাচ্ছই, তার সাথে পাচ্ছ তোমরা ভারতের কৃষি, ব্যাংকিং এবং ব্যবস্থা শিল্প, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স আগের দিন ক্লাসে আমরা করেছি। তো আজকের নেক্সট কোশ্চেনগুলো নিয়ে আমাদের ক্ষেত্রে আলোচনা চলবে, ঠিক আছে? তো একটা একটা করে আমরা টপিকগুলোকে ক্লিয়ার করতে থাকবো এবং তার অ্যান্সার করতে থাকবো। চলো তাহলে শুরু করা যাক। প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের যে কোশ্চেনের অ্যান্সার সেগুলোকে অবশ্যই দেবে, এবং শেষে অবশ্যই লিখবে তোমাদের ক্লাস কেমন লাগলো আর কতগুলো কোশ্চেনে তোমরা অ্যান্সার করতে পারলে। চলো তাহলে আজকে ফার্স্ট কোশ্চেন, বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট কোশ্চেন আজকে তোমাদের জন্য প্র্যাকটিস সেট 3 থেকে। ভারতে কৃষিতে গ্রিন রেভলিউশন প্রধানত কোন ফসল উৎপাদনে বৃদ্ধি হয়েছিল? দেখো প্রথম কথা হচ্ছে আমাদের গ্রিন রেভলিউশন কি, যদি আমাদের এটা কোশ্চেনে আসে তাহলে আমরা কি বলবো? মূলত গ্রিন রেভলিউশন কোন মূল 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 দিকে আলোচনা করে? যদি 1 নাম্বার বলি তাহলে আমরা HYV, মাথায় রাখবে HYV মানে হাই ইল্ডিং ভ্যারাইটি, অর্থাৎ উন্নত মানের বীজ, উন্নত মানের বীজ, এটা একটা প্রথম কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন রাসায়নিক সার কীটনাশক, রাসায়নিক সার প্লাস কীটনাশক এগুলো লাগছে আমাদের। তারপরে হচ্ছে আধুনিক সেচ ব্যবস্থা, আধুনিক সেচ এগুলো আমাদের লাগছে। তারপর হচ্ছে কৃষিজ যন্ত্রপাতি, কৃষিতে কৃষিতে যন্ত্রপাতি বা যন্ত্রাংশ, কৃষিতে যন্ত্র বা যন্ত্রাংশ। তো এটা মূলত শুরু হয়েছিল ভারতে 1960 সালে, 1960-তে। এই গ্রিন রেভলিউশনের দশক বলা হয় 60-এর দশকে আর কি, হ্যাঁ 60-এর দশকে। এতে মূলত ভূমিকা নিয়েছিল MS স্বামীনাথন, কি বললাম? MS স্বামীনাথন, MSS, হ্যাঁ। গ্রিন রেভলিউশনের জনক বলা হয় তাকে, জনক, গ্রিন রেভলিউশনের জনক MS স্বামীনাথন। আর বিশ্বব্যাপী যদি বলা হয় তাহলে হচ্ছে নরম্যান ব্রোলিং, NB, মাথায় রাখবে এটা ওয়ার্ল্ড ওয়াইজ, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইজ। ভারতের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে MS স্বামীনাথন, INT। তা তোমাদের কোশ্চেনে অলরেডি তোমরা অ্যান্সার এতক্ষণে দিয়ে দিয়েছো একদম। কিসের উপর মূলত এটা কাজ করছিল? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। একদম গমের উপরে, গম, মাথায় রাখবে গম। দ্য ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার অপশন বি, গম। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। রবি ক্রপ বা যেটাকে আমরা বলি হচ্ছে আহ, হচ্ছে কি ওই কি বলা হয়, হ্যাঁ রবি ক্রপ, রবি ক্রপ কি? হ্যাঁ, মূলত এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা রবি ক্রপ বলতে মূলত আমরা যেটাকে বুঝি বা রবি ফসল আর কি, মূলত
সাধারণত হচ্ছে বপন করা হয়, এক্ষেত্রে হচ্ছে এটা মাথায় রাখবে, বপন করা হয় অনেকটা জিওগ্রাফি রিলেটেড মনে হচ্ছে, অক্টোবর টু ডিসেম্বরের মধ্যে এই টাইমটাতে মানে বপন করা হবে। আর কাটা হয় কখন মাথায় রাখবে, কাটা হয় হচ্ছে মার্চ টু এপ্রিল, এই টাইমে রবি ফসল বা রবি ক্রপ যেটাকে বলি রবি ফসল, সেটাকে এই টাইমে বপন এবং কাটা হয়। এর মধ্যে কি কি পড়ে স্যার, গম পড়ে স্যার, এখানে সরিষা পড়ে স্যার, ছোলা পড়ে স্যার, এগুলো কয়েকটা জিনিস মাথায় রাখবে, বার্লি পড়ে স্যার। হ্যাঁ, এই কয়েকটা জিনিস পড়ে। এটা ক্ষেত্রে এই রবি ফসলের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। যেমন এই রবি ফসলের ক্ষেত্রে ঠান্ডা আবহাওয়ায় ভালো হয়, এক নাম্বার হচ্ছে ঠান্ডা আবহাওয়ায়, ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়ায় ভালো হয়, কম বৃষ্টিপাতের প্রয়োজন, কম বৃষ্টি প্রয়োজন, তারপরে কি সেচের প্রয়োজন হয়, সেচের প্রয়োজন হয়ে থাকে এক্ষেত্রে। কিন্তু তোমাদের ক্ষেত্রে এখানে কোশ্চেন কি দিয়েছে আমাদের, আমাদের বলেছে রবি ফসল কোন মৌসুমে হয়, এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো, কেননা ঠান্ডা আবহাওয়া এটা ভালো হয়, তার মানে শীতকালে, অপশন বি শীতকাল। হ্যাঁ, প্রত্যেকে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা কোথা থেকে ক্লাসটা দিচ্ছ এটাও আজকে জানাবে। হ্যাঁ, চলো নেক্সট দেখো কি বলেছে, এম এস এম। হ্যাঁ, এম এস এম, সরি, হ্যাঁ, এম এস এম বা মিনিমাম সাপোর্ট প্রাইস বা মিনিমাম সাপোর্ট প্রাইস কি, এক সেকেন্ড, হ্যাঁ, কে ঘোষণা করে, মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি কে ঘোষণা করে। দেখো মিনিমাম সাপোর্ট প্রাইস কি, নির্দিষ্ট দাম। হ্যাঁ, কোনো একটা বস্তু রয়েছে যার নির্দিষ্ট পরিমাণ দাম, নির্দিষ্ট দাম, এটাকেই বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইস। যে অর্থাৎ সরকার কৃষকদের কাছ থেকে ফসল কিনতে প্রস্তুত থাকে যে দামে, হ্যাঁ সরকার যে দামে, সহজ ভাষায় বলতে গেলে ফসলের দাম কমে যায়, তাহলেও সরকার এই এমএসপি মাধ্যমে অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে এটা কিনে থাকে। এই এমএসপি নির্ধারণ করে কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস, অর্থাৎ কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস, অর্থাৎ সিএপিএ। এমএসএমই কোন ধরনের ফসলের ক্ষেত্রে হয়ে থাকে স্যার, সব ফসল কি না, ধান, গম, তারপরে হচ্ছে ডাল, তৈলবীজ সহ 20টা ফসল, 20+, হ্যাঁ, যেগুলো এমএসপির আন্ডারে পড়ে থাকে। মূল উদ্দেশ্য কি, কৃষকদের ন্যায্য দাম, ন্যায্য দাম কৃষকদের ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্ট মাথায় রাখবে। 2 নাম্বার পয়েন্ট, বাজারে দামের পতন থেকে সুবিধা, বাজারে দামের পতনে সুবিধা, সুবিধা হয়ে থাকে। 3 নাম্বার আমরা কি বলতে পারি, কৃষির উৎপাদন বাড়াতে সাহায্য করে, উৎপাদন বাড়াতে সাহায্য করে, কৃষি উৎপাদন বাড়াতে সাহায্য করে। তাহলে সিএপিএ অর্থাৎ কার কথা বলছে আমাদের, এ কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস। ভেরি গুড, যারা অ্যান্সার দিয়েছো 3 নাম্বার কোশ্চেনের, চেষ্টা করতে থাকো তোমাদেরও ভালোভাবে হবে। আর আরবিআই সাধারণত আমরা জানি কি ব্যাংকিং সেক্টর, তাই তো, ফিনান্স মিনিস্টার অবশ্যই নয়, অর্থ মন্ত্রকের, নাবার্ড মূলত কৃষি সংক্রান্ত বা কৃষি ঋণ, কৃষি ঋণ, ঋণ সংক্রান্ত। ওকে, চল নেক্সট কোশ্চেনে চলে যাও। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াইট রেভলিউশন, প্রশ্নটা হলো হোয়াইট রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, এক সেকেন্ড, হ্যাঁ চল, রেভলিউশন, রেভলিউশন কি, হ্যাঁ দেখো প্রথমে বলে রাখি এটা দুগ্ধর সঙ্গে যুক্ত, এটা তোমরা সবাই জানো। সহজভাবে বলতে গেলে ভারতের বিশ্বের অন্যতম দুধ উৎপাদনকারী দেশ, হোয়াইট রেভলিউশন ভারতের দুধের সঙ্গে সম্পর্কিত। সূচনা যদি বলা হয় তাহলে 1970 সালে সূচনা হয়েছিল অপারেশন ফ্লোডের মাধ্যমে। ঠিক আছে, মাথায় রাখবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হ্যাঁ, ভারতের হোয়াইট রেভলিউশনে আমুল গুজরাটের দুগ্ধ সমবায়, এটা মাথায় রাখবে, আমুল গুজরাট, গুজরাটের একটি দুগ্ধ সমবায়, মূলত দুগ্ধ শিল্পকে বৃদ্ধি করার জন্য
বা কৃষকদের আয় বৃদ্ধি, বা যারা গরু পালন করে তারাও এক ধরনের কৃষক, তো তাদের আয় বৃদ্ধির কথাও মাথায় রাখা হয়েছে এক্ষেত্রে। ভেরি গুড, যারা যারা অ্যান্সার দিয়েছে দুগ্ধর সঙ্গে যুক্ত। ভারত বিশ্বের কোন স্থানে দাঁড়ায় খাদ্য উৎপাদনের ক্ষেত্রে? অর্থাৎ খাদ্য, হ্যাঁ, খাদ্যশস্য উৎপাদনে ভারতের স্থান কি? মূলত তোমাদের এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? দেখো, ভারতের খাদ্যশস্য উৎপাদনে ভারতের স্থান মূলত, যদি আমরা ভারতের বিশ্বের পরিপ্রেক্ষিতে দেখতে যাই খাদ্যশস্য সব মিলিয়ে, তাহলে ভারত দ্বিতীয় স্থানে। কিন্তু আমরা যদি ধান দেখি, ধান সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে ধরো গম, এটা তো সেকেন্ড লার্জেস্ট। ডালে প্রথম, ডালের ক্ষেত্রে ফার্স্ট লার্জেস্ট কান্ট্রি। তা মিলেটের ক্ষেত্রে ফার্স্ট, মিলেটের ক্ষেত্রে ফার্স্ট। হ্যাঁ, তো এগুলো প্রথম, কিছু প্রথম 2024-25 যদি আমরা দেখি আর্থিক বছর 2000, আমি কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স করে দিচ্ছি। 2024-25 আর্থিক বছরে কিন্তু আমাদের 357 থেকে 60 মিলিয়ন টন খাদ্য উৎপাদন করেছে ভারতবর্ষ, খাদ্যশস্য। ভারতের বিশ্ব খাদ্য নিরাপত্তায় কিন্তু বিশ্বের বাজারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের বৃহত্তম দেশ, খাদ্য উৎপাদক দেশ ভারত। খাদ্যশস্যের ক্ষেত্রে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, মাথায় রাখবে একদম। চলো নেক্সট কোশ্চেনে যাই। জাইড ক্রপ কি? পরের কোশ্চেনে তোমরা অ্যান্সার দেবে। প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে একটু থেমে নিয়ে। কি? দেখো, এটা জাইদ ফসল যেটা হলো, সেটা যা রবি এবং খারিফ মৌসুম, যেটা মূলত আমরা বলে থাকি। মূলত দেখো, রবি আর খারিফ, তোমরা দুটোরই নাম জানো। হ্যাঁ, খারিফ, এই দুটোর সময়ের মাঝে যে ফসল উৎপাদন হয় সেটাকে আমরা জাইদ বলে থাকি, জাইদ ফসল বা ক্রপ বলে থাকি, তাই তো? তো এর মধ্যে মূলত যেটা থাকে, ধরো তোমরা বলতে পারো শসা, ওয়াটারমেলন, কুমড়ো, হ্যাঁ, এরকম ধরনের বিষয়গুলো। এগুলো মূলত কোন সময়কাল? মূলত এর ক্ষেত্রে বপনের সময়কাল, বপন যদি বলা হয় তাহলে আমাদের সময় হচ্ছে মার্চ থেকে এপ্রিল, মাথায় রাখবে। আর যদি বলা হয় কাটার সময়, কাটার সময় হচ্ছে জুন থেকে জুলাই, এই সময় এটা কাটা হয়। তাহলে আমার কাছে প্রশ্ন হলো, এই জাইদ ফসল যার যেটার কথা তোমরা এখন জানছো, সেটা হচ্ছে কোন সময় চাষ করা হয়? দেখো, এখান থেকে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। একদম, একদম, জাইদ ফসল কোন সময়? একদম গ্রীষ্মকালে। অপশন সি, গ্রীষ্মকালে। নেক্সট কোশ্চেন, হ্যান্ড হোল্ডিং সবচেয়ে বেশি কোন ধরনের? বড়, মাঝারি, ক্ষুদ্র না কর্পোরেট? ভারতে অধিকাংশ ছোট কৃষি জমির মালিককে বলা হয় এই ক্ষেত্রে। এটা সাধারণত ক্ষুদ্র, এটা সম্পর্কে বেশি আলোচনার দরকার নেই, ক্ষুদ্র, এটা শুধু মাথায় রাখো, ক্ষুদ্র। নেক্সট কোশ্চেন, সয়েল হেলথ কার্ড, সয়েল হেলথ কার্ড স্কিম, আমাদের কাছে প্রশ্ন হলো যে এই সয়েল হেলথ কার্ড স্কিম কবে চালু হয়? সয়েল হেলথ কার্ড স্কিম হলো ভারতের সরকারি প্রকল্প, এক ধরনের সয়েল কোয়ালিটি রিপোর্ট পেশ করে। এটা মূলত একটা স্কিম যার উদ্দেশ্য মাটির কৃষকদের, মানে মাটির গুণগত সম্পর্কে কৃষকদের ওয়াকিবহাল করা, যে তোমার মাটির গুণগত মান কি আছে, সঠিক পরিমাণে সার বা ফার্টিলাইজার ব্যবহার করলে মাটির শক্তি উন্নতি পেতে পারে কিনা, জমির উর্বরতা বাড়ানো যায় কিনা, উৎপাদন বৃদ্ধি করা যায় কিনা। তো সয়েল হেলথ কার্ড মূলত ইমপ্লিমেন্ট হয়েছিল যদি বলা হয় আমাদের 2015 সালে। ঠিক আছে, মাটিতে পিএইচ এর লেভেল দেখা হয়, পিএইচ লেভেল দেখা হয়, দেখা হয় ফসফরাসের লেভেল, দেখা হয় পটাশিয়ামের লেভেল। এগুলো পরিমাণ মূলত পিএইচ, পটাশিয়াম আর ফসফরাস, এই তিনটের পরিমাণ দেখে পুষ্টি গুণগত মান নির্ভর করা হয়। হ্যাঁ, কম খরচে বেশি উৎপাদন, যাতে রাসায়নিক সার ব্যবহার কমে যায়, পরিবেশ রক্ষা পায়, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সয়েল হেলথ কার্ডের স্কিমের ক্ষেত্রে। ভেরি গুড, যারা যারা অ্যান্সার দিচ্ছ, ভেরি ভেরি গুড। চলো নেক্সট,
আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো বলে রাখি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি বলা হয় অ্যাক্ট কত সালে, 1934, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ অ্যাক্ট ইমপ্লিমেন্টেড ইন দ্য ইয়ার 1935। ফার্স্ট হেডকোয়ার্টার Kolkata from 1935 to 37, and transparent in Mumbai 1937. Osborne Smith, রিজার্ভ ব্যাঙ্কের ফার্স্ট গভর্নর, অসবর্ন স্মিথ ফার্স্ট গভর্নর ছিলেন তিনি, হ্যাঁ, রিজার্ভ ব্যাঙ্কে। আচ্ছা, আরবিআই এর জাতীয়করণ কবে হয়? জাতীয়করণ বিষয়টা কি? আমাদেরকে এটা বুঝতে হবে, জাতীয়করণ বা ন্যাশনালাইজড এই বিষয়টা কি। জাতীয়করণ হলো এমন একটা প্রক্রিয়া যেখানে ব্যক্তিগত বা প্রাইভেট প্রতিষ্ঠান বা শিল্পগুলোকে সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়ে রাখে, মানে প্রাইভেট থেকে গভর্নমেন্টে কন্ট্রোল চলে যায়। 1969 সালে ইন্দিরা গান্ধী 14টি ব্যাংকের জাতীয়করণ করেছিল। 1969-এ 14টি ব্যাংকের জাতীয়করণ করে ইন্দিরা গান্ধী, হ্যাঁ। তো এটা একটা বিষয়। তো অর্থাৎ প্রাইভেট ব্যাংকগুলোকে গভর্নমেন্টের হস্তক্ষেপে গভর্নমেন্টের কাছে নিয়ে নেওয়া। তো রিজার্ভ ব্যাংক কবে এরকম জাতীয়করণ হয়েছিল? অবশ্যই 1949 সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয়, ঠিক আছে। হ্যাঁ, এতে অর্থনীতি নিয়ন্ত্রণ হয়, মানুষের সুবিধা বৃদ্ধি পায়, গুরুত্বপূর্ণ পরিষেবা সবার কাছে পৌঁছায়, সামাজিক সমতা বৃদ্ধি পায়, ঠিক আছে। রেপো রেট কি? প্রশ্ন হচ্ছে রেপো রেট কি? পরের প্রশ্ন 11 নম্বর, রেপো রেট কি? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। পরের কোশ্চেন, রেপো রেট কি? রেপো রেট হলো সেই সুদের হার যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ব্যাংক স্বল্প মেয়াদে ঋণ দেয়। আরবিআই কাছে ধরো এসবিআই কে ঋণ দিচ্ছে, তো যেই রেট অফ ইন্টারেস্ট যাতে দেবে তাকেই বলবো আমরা রেপো রেট। অর্থাৎ আরবিআই ব্যাংকে ঋণ দেয় যেটা, সেটাকে বলা হয় রেপো রেট। হ্যাঁ, রেপো রেট বাড়লে ব্যাংকের ঋণ দেওয়ার কস্টলি হয়ে যায়, সাধারণ মানুষের জন্য লেনদেনের সুবিধা হয়। রেপো রেট কমলে ব্যাংকের ঋণ নেওয়া সস্তা হয়ে যায়, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক ঋণ দেয় যে রেটে, সেটাকে বলা হয় রেপো রেট। আর যেটাতে রিজার্ভ ব্যাংক নেয় সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। আমাদের পরের কোশ্চেন, রিভার্স রেপো রেট কি? আরবিআই ঋণ দেয়, ব্যাংক ঋণ দেয়, ব্যাংক আরবিআই কে টাকা রাখে, ব্যাংক সরকার ঋণ দেয়, কোনটাকে আমরা রিজার্ভ রেপো রেট বলবো? আচ্ছা, ব্যাংকগুলো আরবিআই এর টাকা রাখলে যে ইন্টারেস্টটা পায় সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। চলো, এরপরে কোশ্চেন, নাবার্ড কি? যদি তোমাদেরকে এটা বলা হয় যে নাবার্ড কি, নাবার্ড কাজ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? পরে কোশ্চেন, চলো প্রত্যেকে অ্যান্সার দাও, নাবার্ড কি? তোমাদের পরের কোশ্চেন, নাবার্ডের পুরো নাম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। লিখে দিচ্ছি এখানটায়, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। হ্যাঁ, পুরো নামটা লিখে দিলাম নাবার্ডের। নাবার্ড হচ্ছে মূলত ব্যাংক কৃষি, 1982 সালে এটা নাবার্ড প্রতিষ্ঠা হয় 1982-তে। হ্যাঁ, মূলত এর কাজ কি? কৃষি ঋণ দেওয়া, গ্রামীণ সাহায্য করা, এই সমস্ত এর কাজ, মানে কৃষি সংক্রান্ত সমস্ত কিছু একদম। অপশন বি, কৃষি এবং গ্রামীণ উন্নয়ন, এর জন্যই নাবার্ড গঠিত হয়েছিল। চলো, একটু আগে যেটা আমি বলছিলাম, ব্যাংক ন্যাশনালাইজেশন কবে হয়?
ইন্দিরা গান্ধী 14টি ব্যাংকের ন্যাশনালাইজ করেছিল। 14th ব্যাংক ইন্দিরা গান্ধী করেছিল 14টি ব্যাংকের ন্যাশনালাইজ, যেটাকে সরকারের হাতে নিয়ে নিয়েছিল। আমার প্রশ্ন হলো এটা কবে করেছিল? একদম একটু আগে বললাম তোমাদের 1969 সালে ব্যাংকিং ব্যবস্থাকে ন্যাশনালাইজ করার জন্য 14টি ব্যাংকের জাতীয়করণ করে দেন তিনি। চলো তোমাদের জন্য নেক্সট কোশ্চেন, সিআরআর মানে কি? আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় সিআরআর কি, আমরা এর ফুল ফর্মটা তো অবশ্যই জানবো, কিন্তু সিআরআর কি আমাদেরকে যদি এটা বলা হয়। সিআরআর হলো বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট আমানতের একটি অংশ হিসাবে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখে। কার কাছে? বাণিজ্যিক ব্যাংকগুলো, যেমন ধরো এসবিআই, তারপরে হচ্ছে ধরো আইডিবিআই, এই ধরনের ব্যাংকগুলো আরবিআই এর কাছে একটা গচ্ছিত অর্থ আমানত হিসাবে ডিপোজিট রাখে। এটাকে বলা হয় সিআরআর, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও মাথা থেকে জানি সবাই, একদম ক্যাশ রিজার্ভ রেশিও ব্যাংকে ঋণ দেওয়ার ক্ষেত্রে, কমা বাড়ার ক্ষেত্রে এটা বিশেষ কাজ করে থাকে। ভারতের বৃহত্তম ব্যাংক কোনটি? পিএনবি, এসবিআই, কোনটা? প্রত্যেকে অ্যান্সার দেবে। ভারতের বৃহত্তম ব্যাংক, এখানে অপশন দিয়েছি তোমাদের, পিএনবি, এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই। তোমরা অপশন অনুযায়ী কাজ অ্যান্সার দেবে। যেমন ধরো আমরা এখানে কিছু জিনিস বলে দিই। পিএনবি ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে স্যার? 1894-এ। হ্যাঁ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এসবিআই স্যার 1955। 56 লিখে রাখবে, কারণ তার কাজ শুরু হতে 56 হয়ে যায়। হ্যাঁ, তারপরে এইচডিএফসি ব্যাংক 1994, 1994-এ এইচডিএফসি ব্যাংক। তারপরে ধরো আইসিআইসিআই ব্যাংক 1955, 1955। তা আমাদের কথা হচ্ছে এখানে বৃহত্তম ব্যাংক কোনটি? একদম বৃহত্তম ব্যাংক হচ্ছে ভারতের এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিসলিউশন। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিসলিউশন ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিসলিউশন প্রথম প্রথম কবে শুরু হয়? প্রশ্ন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিসলিউশন। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিসলিউশন ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিসলিউশন প্রথম কবে শুরু হয়? 17 নম্বর কোশ্চেন। একদম 1948 সালে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রথম 1948, সেকেন্ড 1956। এটা হচ্ছে সেকেন্ড, মাথায় রাখবে। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন। 1991 সালে অর্থনৈতিক সংস্কার কি নামে পরিচিত ছিল? গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, লিবারাইজেশন, নাকি সবগুলো? দেখো 1991 সালে এলপিজি মডেল, এলপিজি অর্থাৎ আমাদের রান্নার গ্যাস নয় কিন্তু, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এলপিজি মডেল যখন প্রধান আমাদের আমাদের ফিনান্স মিনিস্টার ছিল হচ্ছে মনমোহন সিং। হ্যাঁ, তখন তিনি এই পদ্ধতি আবিষ্কার করেন, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। যেটা সবগুলোই হবে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এলপিজি মডেলের মাধ্যমে থেকে ইমপ্লিমেন্ট করা হয়। মেক ইন ইন্ডিয়া শুরু হয় কবে? পরে কোশ্চেন তোমাদের জন্য, মেক ইন ইন্ডিয়া কবে শুরু হয়? 2012, 2014, 2016 নাকি 2018? একদম 2014 সালে মেক ইন ইন্ডিয়া চালু হয়। অ্যাজ থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে এটাকে চালু করা হয়। এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। ভারতের প্রথম শিল্পনীতি, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া, একদম 1948 প্রথম শিল্পনীতি বা ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইমপ্লিমেন্ট করা হয় 1948। ভেরি গুড। চলো তোমাদের জন্য নেক্সট কোশ্চেন, এমএসএমই কি বা এর ফুল ফর্ম কি?
প্রত্যেকে বলবে MSME কি? MSME কি? এর পুরো নাম কি? মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এগুলো নাম থেকে তুমি বুঝতে পারছো ছোট, মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসা বা শিল্পের সঙ্গে যুক্ত। ছোট, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম, ছোট, ক্ষুদ্র, মাঝারি যেসব শিল্পগুলোর সঙ্গে যুক্ত, দামের সাথেই বুঝতে পারছো। ডিটেলসে আর এটা নিয়ে আলোচনা করলাম না। চলো নেক্সট কোশ্চেন। শিল্পের জন্য প্রধান কাঁচামাল কোনটি? একদম সহজ কোশ্চেন। শিল্পের ক্ষেত্রে একটু সহজভাবে দেখবে কোশ্চেনটাকে, তাহলে নিশ্চয়ই পারবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। শিল্পের জন্য প্রধান কাঁচামাল কি? কৃষি, খনিজ, শ্রম না পুঁজি? 22 নম্বর কোশ্চেন। একদম, শিল্পের জন্য প্রধান কাঁচামাল হচ্ছে কৃষি, সরি খনিজ, যেটা আমাদের প্রাইমারি সেক্টরের আন্ডারে পড়ে, এবং প্রাইমারি সেক্টর থেকে আমাদের যেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে চলে যায়, সেকেন্ডারি সেক্টর। হ্যাঁ, শিল্প হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আচ্ছা নেক্সট, সেচ, SEZ, সেচ কি বা এর ফুল ফর্ম কি বলা হয়েছে? নাম শুনলেই তোমরা বুঝতে পারবে। প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সেচ, স্পেশাল ইকোনমিক্স জোন বলা হয় এই সেচ কি? স্পেশাল ইকোনমিক্স জোন। অপশন এ। ভেরি গুড, যারা অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে ক্লাসের শেষে অবশ্যই লিখবে কটা করে অ্যান্সার করতে পারলে। কোনো কোশ্চেনে ডাউট আছে কিনা অবশ্যই আমাকে জানাবে। ভারতের অর্থনীতি প্রধান সেক্টর কোনটি? অর্থাৎ কোন অর্থনীতি থেকে ভারতে সবচেয়ে বেশি ইনকাম হয় সেটাই জানতে চেয়েছে। প্রাইমারি সেক্টর অর্থাৎ যা প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে, সেকেন্ডারি সেক্টর অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর, টেরিটরি সেক্টর অর্থাৎ দেখো মিক্স সেক্টর বলে কিছু হয় না, টেরিটরি সেক্টর বলতে মূলত সার্ভিস সেক্টরকে বলা হয়। তো ভারতীয় অর্থনীতির সবচেয়ে বেশি অবদান যদি বলা হয় তাহলে টেরিটরি সেক্টর বা সার্ভিস সেক্টর হতে পারে। চলো নেক্সট কোশ্চেন। ডিসইনভেস্টমেন্ট মানে কি? সরকার বিনিয়োগ বাড়ায়, সরকার শেয়ার বিক্রি করে, ব্যাংক ঋণ দেয়, নাকি বিদেশি বিনিয়োগ? অর্থনীতিতে ডিসইনভেস্টমেন্ট, অর্থনীতিতে ডিসইনভেস্টমেন্ট কি? প্রত্যেকে অ্যান্সার দেবে। দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কিনা, আমি অবশ্যই পরে চেক করবো। এখানে ডিসইনভেস্টমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সরকার তার মালিকাধীন কোনো কোম্পানির কিছু শেয়ার বিক্রি করে দিতে পারে। তাহলে অর্থাৎ যেখানে ধরো সরকারের 100% মালিকানা রয়েছে, কিছু শেয়ার 100% মালিকানা রয়েছে, সেখান থেকে সরকার 50% মালিকানা বিক্রি করে দিল, বা সর্বোচ্চ 49% বিক্রি করে দিল। তো সরকার শেয়ার বিক্রি করে। অপশন বি। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাসের কিছু হোমওয়ার্ক রয়েছে যেগুলোকে বলে দিন। ক্রপ ইন্ডাস্ট্রি স্কিম বর্তমানে কোন নামে পরিচিত? ন্যাশনাল ক্রপ স্কিম, PMFBY, কিষাণ বীমা যোজনা, দ্য ফিজিক্যাল শক্তি স্কিম, কোনটা হবে? নেক্সট কোশ্চেন, ওপেন মার্কেট অপারেশন বা OMO কে পরিচালনা করেন? কমার্শিয়াল ব্যাংক, RBI, সেবি না ফিনান্স কর্পোরেশন? নেক্সট, ক্রপ ইন্ডাস্ট্রির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? টেক্সটাইল, স্টিল, ট্যুরিজম নাকি এডুকেশন? নেক্সট কোশ্চেন, কিষাণ ক্রেডিট কার্ড বা KCC কবে চালু হয়? 1995, 98, 2000, 2025? ইন্ডাস্ট্রিয়াল জিডিপি কন্ট্রিবিউশন বর্তমানে কোন সেক্টরের তুলনা কম? প্রাইমারি, সেকেন্ডারি, টেরিটরি না এগ্রিকালচার? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তা এই অবধি ছিল আমাদের বিভিন্ন কোশ্চেন। তা আশা করি তোমাদের প্রত্যেকের সবার ক্লাস ভালো লেগেছে। একটু জানাবে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন খোলা আছে তোমাদের জন্য। সেখানটা তোমরা অবশ্যই জানাবে তোমাদের বিভিন্ন রকম ডাউটস, যেগুলো ক্লিয়ার করার জন্য আমরা মূলত বসে আছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট সপ্তাহে তোমাদের সাথে। এছাড়াও বিভিন্ন টিচাররা তো ক্লাস করাবেই, তাদের সাথে দেখা হবে। কোনো ডাউট থাকলে আমি সঞ্জয় স্যার অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে।